স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? তোমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে সেই ক্লাস 7-8 থেকে পড়াশোনা করছো। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কাকে বলে, কি হয়, কোথায় হয়, এ সম্পর্কে তোমরা অনেকটাই জানো। তবুও ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস রয়েছে তাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তথা ফটোসিনথেসিস সম্পর্কে কিন্তু বিস্তৃত আকারে ডিটেলসে দেওয়া রয়েছে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে জানার পূর্বে আমাদের জানতে হবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হঠাৎ করেই এত কিছু তথ্য এসে গেল, না কোনো বিজ্ঞানীদের বিশেষ অবদান রয়েছে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। আমরা আজকে ভিডিওটিতে জানবো এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, ঐতিহাসিক পটভূমিকা কি রয়েছে, কোন কোন বিজ্ঞানীর অবদান রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিও শুরু করার পূর্বে আমার সকল ছাত্রছাত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তারা অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, ওখানে আমি মাঝে মধ্যে পিডিএফটি দিয়ে দেব। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস যে প্রক্রিয়া সেটি হচ্ছে কি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ এখানে সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, জল এরা মিলে তৈরি করেছে কি গ্লুকোজ খাদ্যবস্তু এবং অক্সিজেন। এই প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি। এখানে মূল উপাদান কি রয়েছে, সূর্যালোক রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, জল রয়েছে, ফলে কি উৎপন্ন হয় না এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় গ্লুকোজ এবং অক্সিজেন। এটি আমাদের হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যেটি উদ্ভিদ দেহে সবুজ উদ্ভিদ, ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ একমাত্রই সম্পূর্ণ করতে পারে। তো এই প্রক্রিয়ার জন্য এই সালোক সংশ্লেষ পুরো পদ্ধতি কি একদিনে আবিষ্কৃত হয়েছে? নিশ্চয়ই না। এর ধারণা আমরা পেয়েছি সেই খ্রিস্টপূর্ব 320 বিসি। যীশুখ্রিস্টের পূর্বে যে অ্যারিস্টটল এবং থিওফ্রাস্টাস প্রথম কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে নয়, উদ্ভিদ যে বৃদ্ধি বা উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পায়, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি ভূমিকা রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের জৈব অজৈব অণুগুলোর সম্পর্কে কিন্তু তেনারা ধারণা দিয়েছিলেন। পরবর্তীকালে 1727, 1772, 1779, 1782, 1840, 1845, 1920, 1932, 37, 1960, 1965, এমনকি এখনো পর্যন্ত 2024 সাল পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীগণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিভিন্ন ধরনের তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। আমরা এই একজন বিজ্ঞানীর বিশেষ বিশেষ যে কাজ তার সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। অ্যারিস্টটল ও থিওফ্রাস্টাসের ফটোসিনথেসিস সম্পর্কে ধারণা। অ্যারিস্টটল প্রথম কি বলেছিলেন না পুষ্টি গ্রহণের তত্ত্ব দিয়েছিলেন, জল কেন্দ্রিক ধারণা দিয়েছিলেন যে উদ্ভিদ বৃদ্ধি সম্পূর্ণভাবে মাটি এবং জলের উপর নির্ভর করে, তা তিনি ভুল প্রমাণিত করেছিলেন। তিনি বলেছিলেন এখানে আরও অনেক খনিজ উপাদান, দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদানগুলো উদ্ভিদ গ্রহণ করে, তার ধারণা দিয়েছিলেন। থিওফ্রাস্টাস, যাকে উদ্ভিদ বিজ্ঞানের পিতা তথা ফাদার অফ বটানি বলা হয়, তিনিও বাতাসের ভূমিকা, জীবিত পদার্থের ধারণা অর্থাৎ জীবন্ত বস্তুর সম্পর্কেও বিভিন্ন ধারণা দিয়েছিলেন। তিনি পুষ্টি গ্রহণ প্রক্রিয়ার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তেনার বিখ্যাত কাজ হচ্ছে ইকুইটি ইনটু প্ল্যান্টস অন দ্য কোর্স অফ প্ল্যান্টস। তো এইগুলো হচ্ছে ইনাদের অবদান। পরবর্তী একজন বিখ্যাত বিজ্ঞানী হলেন ভন হেলমন্টের ফটোসিনথেসিসের গবেষণা। ভন হেলমন্ট তিনি একটি গাছ লাগিয়েছিলেন, যেই গাছের 5 বছর ধরে পরিচর্যা করেন, দিয়ে পর্যবেক্ষণ করেন মাটির ওজনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু গাছটি বৃদ্ধি পেয়েছে। ওজন অপরিবর্তিত রয়েছে মাটির, তাহলে গাছ কিভাবে বৃদ্ধি পেল? নিশ্চয়ই সেখানে অন্যান্য কোনো উপাদান রয়েছে, অর্থাৎ জলের ধারণা তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন উদ্ভিদ শুধু মাটি থেকে নয় অন্যান্য উপাদান থেকেও বৃদ্ধি পায়। তো এইভাবে ফটোসিনথেসিস ধীরে ধীরে একটু একটু
করে তার আবিষ্কার এগিয়ে নিয়ে চলেছে। নেক্সট হচ্ছে স্টিফেন হেলেসের ফটোসিনথেসিসের গবেষণা। বিজ্ঞানী স্টিফেন হেলেস কি করেছিলেন? 1727 সালে তিনি বায়ুর ভূমিকা, অর্থাৎ এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আগুন বা কিভাবে জল বুদবুদ তৈরি হচ্ছে, এখানে একটি বায়ুর ধারণা, সূর্যালোকের গুরুত্ব, ট্রান্সপিরেশন, যে উদ্ভিদের জলীয় বাষ্পের নির্গমন প্রক্রিয়া, উদ্ভিদ যে শ্বাস প্রশ্বাস কার্যের প্রক্রিয়া অনুমান করেছিলেন, বায়ুর সাহায্যে ফটোসিনথেসিস প্রক্রিয়া যে ভূমিকা রয়েছে বা বায়ু শোষণ, সূর্যালোকের প্রভাব, সমস্ত কিছু ধারণা কিন্তু আমরা স্টিফেন হ্যালেসের ফটোসিনথেসিস গবেষণা থেকে আমরা পাই। নেক্সট হচ্ছে জোসেফ প্রিস্টলি। জোসেফ প্রিস্টলি একটি ইঁদুর এবং একটি মোমবাতিকে একটি বদ্ধ কাঁচের একটি বেলজামের মধ্যে রেখে দেন। তো ওখানে রাখার পরে কিছুক্ষণ পরে দেখা যায় মোমবাতিও নিভে যায়, ইঁদুরও মারা যায়। তারপর তিনি ওর মধ্যে একটি গাছ প্রবেশ করান। তারপর দেখা যায় যে উভয়েই, গাছও বেঁচে আছে, ইঁদুরও বেঁচে আছে এবং মোমবাতিও জ্বলছে। তো এখান থেকে তিনি প্রমাণ করেন যে উদ্ভিদ অক্সিজেন উৎপাদন করে এবং সাথে সাথে কিছু বিষাক্ত গ্যাসও কিন্তু শোষণ করে, যা ইঁদুর ত্যাগ করেছে কার্বন ডাইঅক্সাইড, সেটা উদ্ভিদ নিয়েছে এবং উদ্ভিদ দিয়েছে অক্সিজেন, ইঁদুর তাতে গ্রহণ করেছে। এইভাবে তিনি প্রমাণ করেছিলেন অক্সিজেনের উৎপাদনের ভূমিকা। পরবর্তী একজন বিখ্যাত বিজ্ঞানী হলেন জন ইনজেনসেনহাউসের পরীক্ষা। জন ইনজেনসেনহাউস তিনি করেছিলেন সূর্যালোকের উপস্থিতি বা প্রয়োজনীয়তার কথা তিনি ব্যাখ্যা করেছিলেন। তিনি যে জলে উদ্ভিদ রয়েছে সেই জলের উদ্ভিদের উপর পরীক্ষা করেন। এখানে কিছু ওয়াটার প্ল্যান্ট অর্থাৎ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদকে তিনি দিয়েছিলেন এবং দেখেছিলেন যে এখানে বাবেলস তৈরি হচ্ছে। এই বাবেলস হচ্ছে কি? সেটা হচ্ছে গ্যাস। এই বাবেলস কিভাবে এলো না, এইভাবে এখানে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এটি ঘটেছে। তো এইভাবে তিনি সবুজ অংশের যে কাজ তিনি ব্যাখ্যা করেছিলেন। নেক্সট একজন বিজ্ঞানী হলেন জ্যাঁ সিনেভিয়েরের ফটোসিনথেসিস। এনে সুইডিশ বিজ্ঞানী 1782 সালে তিনি গবেষণা করেছিলেন এবং কার্বন ডাইঅক্সাইড যে শোষণ করে নেয় উদ্ভিদ সেটা তিনি প্রমাণ করেন। আলোর ভূমিকার কথা বলেন, বায়ুর রাসায়নিক গঠনের কথা ভূমিকা দেন। এইভাবে তিনি বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা এবং আলো ও গ্যাসের বিনিময়ে উদ্ভিদের পুষ্টি উৎপাদন অপরিহার্য, এগুলো তিনি ব্যাখ্যা করেন। নেক্সট হচ্ছে লিবিগের ফটোসিনথেসিস গবেষণা। এখানে আমরা দেখব পুষ্টির মৌলিক উপাদান, অর্থাৎ যে প্রাথমিক মৌলিক উপাদানগুলো রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা গ্রহণ করছে, জল ও আলোর ভূমিকা রয়েছে, মাটি থেকে পুষ্টির শোষণ, এগুলো সব কিছুই তিনি প্রমাণ করেন। অর্থাৎ মৌলিক উপাদান, খনিজ উপাদান, আলোর গুরুত্ব তিনি পুনরায় ব্যাখ্যা দেন। নেক্সট আরেকজন বিজ্ঞানী হচ্ছেন ভন মেয়ারের ফটোসিনথেসিস গবেষণা। ভন মেয়ার তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছিলেন, কারণ আমরা এখানে জানি যে ফটোসিনথেসিস হচ্ছে কেমিক্যাল শক্তির সম্পর্কে একটি বিশেষ ধারণা। তো এখানে যে গাছের উৎপাদন শক্তি বা মলিকুলার স্তর রয়েছে, গ্যাস বিনিময়ের মাধ্যমে কিভাবে তা স্থানান্তরিত হয়, কিভাবে সাইকেল অফ ফসফোরাইলেশন যে ঘটে, সেটার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। পরবর্তী একজন বিখ্যাত বিজ্ঞানী হলেন অটো ওয়াবার্গের ফটোসিনথেসিস। অটো ওয়াবার্গ মেটাবলিজম ফটোসিনথেসিসের ধারণা দেন, অক্সিজেন উৎপাদন প্রক্রিয়া, জল ও কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা, নাইট্রোজেনের প্রভাব, আলোর প্রভাব, সমস্ত কিছুই তিনি ব্যাখ্যা। পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানীর আমরা দেখে নেব, যেটা হচ্ছে আর এমারসন এবং ডব্লিউ.এ. আর্নল্ডের ফটোসিনথেসিস গবেষণা। তিনি এখানে যে আলোক দশা, অন্ধকার দশা আমরা পড়েছি জানি, তো ফটোসিনথেসিসের যে হালকা আলো বা রঙিন আলো যে ভূমিকা,
তার কথা তরঙ্গের ভূমিকা, তরঙ্গ দৈর্ঘ্য, সূর্যালোক থেকে যে বিভিন্ন ধরনের তরঙ্গগুলো আসছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ফটোসিনথেসিসের উপর প্রভাব ফেলে অক্সিজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তার প্রমাণ দিয়েছিলেন। লাল এবং নীল আলোর সংমিশ্রণে ফটোসিনথেসিস প্রভাব ত্বরান্বিত হয়, ফটোসিনথেসিস বেশি ঘটে, তার উপরে তিনি বর্ণনা দিয়েছিলেন। নেক্সট আমরা 1937 সালে একজন বিখ্যাত বিজ্ঞানী রবিন হিলের যে গবেষণা সেটা আমরা দেখব। এখানে তিনি ক্লোরোপ্লাস্টের ব্যবহার যে রয়েছে উদ্ভিদের ফটোসিনথেসিসে, সবুজ অংশে যে ক্লোরোপ্লাস্ট রয়েছে তার ফটোসিনথেসিসে যে ভূমিকা, জল এবং কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা তিনি দেখান এবং ফটোসিনথেসিসের উপস্থিতিতে জল কিভাবে অক্সিজেন উৎপাদন করে সেটা তিনি প্রমাণ করেন। ক্লোরোপ্লাস্টের মূল ভূমিকা তিনি এখানে তার পরীক্ষায় প্রমাণ করেছিলেন। এটাই হচ্ছে রবিন হিলের পরীক্ষা। নেক্সট হচ্ছে আরেকজন বিজ্ঞানী ডক্টর আর্নন এর এক্সপেরিমেন্ট। ডক্টর আর্নন একজন 1949 সালে তিনি একজন ফটোসিনথেসিসের গবেষক। তিনি পরীক্ষা করেন যে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন এবং কার্যাবলী নিয়ে তিনি পরবর্তীকালে পরীক্ষা করেন। তিনি প্রমাণ করেন যে ক্লোরোপ্লাস্টের কার্যকারিতা এবং অক্সিজেন উৎপাদনে একটি মুখ্য ভূমিকা রয়েছে, যা উদ্ভিদ বিজ্ঞান এবং জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন কোষের অভ্যন্তরে আলোক শক্তির যে রূপান্তর ঘটে তা কিভাবে রাসায়নিক পদার্থ তৈরি হয় তার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন। নেক্সট আরেকজন বিখ্যাত বিজ্ঞানী হিল এবং বেন্ডালের ফটোসিনথেসিস গবেষণা। হিল এবং বেন্ডাল দুজন বিজ্ঞানী গ্যাসের যে বিনিময় তা তিনি প্রমাণ করেছিলেন। গ্যাসের বিনিময় কি না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি একটি নতুন পদ্ধতি যেটাকে আমরা জেট স্কিম ইলেকট্রন ট্রান্সপোর্ট ইন ফটোসিনথেসিস যে ঘটে তার একটি প্রমাণ দেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইড, যেখানে নিটে প্রচুর প্রশ্ন থাকে এই জেট স্কিমের উপরে কোন বিজ্ঞানী দিয়েছিলেন, জেট স্কিম কি, অর্থাৎ এখানে যে এটিপি সাইকেল যে তৈরি হয় সেই এটিপি সাইকেল সম্পর্কে নতুন মডেল প্রতিস্থাপন করেন যাকে জেট স্কিম ইলেকট্রন ট্রান্সপোর্ট বলা হয়। পরবর্তী আরেকজন বিজ্ঞানী হচ্ছে এমডি হ্যাচ এবং রজার স্ল্যাক্সের যে ফটোসিনথেসিস। তিনি কি করেছিলেন না, এটা 1966 সালে হয় পরীক্ষাটি। এখানে কার্বন ফিক্সেশন বোঝানোর জন্য, অর্থাৎ যে কার্বন সাইকেল C4 ফটোসিনথেসিসের আবিষ্কার করেছিলেন, যেখানে কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ এবং কার্বন যৌগের যে ফটোসিনথেসিস কিভাবে ত্বরান্বিত হয় এবং শক্তির দক্ষতা, পদার্থবিজ্ঞানের জ্ঞান সব কিছুই এখানে তিনি প্রমাণ করেন। অর্থাৎ মূল কথা হচ্ছে C4 ফটোসিনথেসিস প্রক্রিয়া এবং কার্বন ফিক্সেশনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। আমরা আজকে এই ভিডিওতে জানলাম বিভিন্ন বিজ্ঞানীদের যে ভূমিকা রয়েছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া সেটা সম্পর্কে আমরা জানলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।